আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রায় 200 কোটি বছর পর আজ আবার উচ্চতর গণিত ক্লাসে হাজির হলাম। উচ্চতর গণিতের দুইটা ক্লাস পর পর, একটা পহেলা বৈশাখ আর একটা আবহাওয়াজনিত, মানে বৈরী আবহাওয়াজনিত কারণে মিস গেছে। তো সেই হিসেবে আজ অনেক দিন পর ক্লাসে হাজির হলাম। সবাই ক্লাসে অংশগ্রহণ করো এবং তোমরা তোমাদের মনের কথাগুলো একটু বলো, যে কে কেমন আছো, কী অবস্থা তোমাদের পড়াশোনার। আর সবাইকে একটু মেনশন দিয়ে দাও। প্রথম 2-4 মিনিট আমরা একটু অপেক্ষা করি, তারপরে ক্লাস শুরু করব, ঠিক আছে? আমি একটু মেনশন দিই, তোমরাও সবাইকে মেনশন দিয়ে দাও, হ্যাঁ? আর একটু জানাও যে ভিডিও এবং অডিও অর্থাৎ সাউন্ড এবং নেটওয়ার্ক ঠিক আছে কিনা, কোনো ধরনের সমস্যা আছে কিনা, কথা শুনতে পাচ্ছ কিনা। 5 মিনিট দেরি হলেই তোমরা পোস্ট দেওয়া শুরু করো, রুবাই স্যার কখন ক্লাস শুরু হবে। আমি বলছি না 5 মিনিট একটু ওয়েট করবা। অনেক সময় ক্লাস সেট হতে, ক্লাসের ফোকাস সেট করতেও অনেক সময় 5 মিনিট লেট হয়ে যেতে পারে। ধরো ক্লাস ফুল সেট, সব ঠিকঠাক আছে, কিন্তু তারপরেও একটু ফোকাসটা ফিক্সড করার জন্য বা এই ছোট্ট একটা ত্রুটি দূর করার জন্য অনেক সময় দেরি হয়। তো একটু অপেক্ষা তোমরা করবা, একেবারে এত 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 ইয়া হলে হবে। তো সবাইকে একটু মেনশন দিয়ে দাও, আমিও একটু মেনশন দিই, দেখি। সাউন্ড ঠিক আছে, সাউন্ড আমি চেক দিয়েছি, সাউন্ড একদম ঠিক আছে। স্লাইডে ত্রিকোণমিতি লেখা, ও আচ্ছা আচ্ছা, বিশাল এক মিস্টেক হয়ে গেছে। এটা ত্রিকোণমিতি হবে না, এটা হবে অসীম ধারা। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ত্রিকোণমিতি আমি এক্ষুনি ঠিক করে ফেলতেছি, কোনো টেনশন নাই। ওকে ওকে, সবাই আসতে থাকো আসতে থাকো, আমি দেখি। ইভানা জয়েন করছে, ইভানা ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একটু মেনশন দিয়ে দাও, হ্যাঁ? অপূর্ব, আমি ভালো আছি। আদাব অপূর্ব। সাবিহা তালুকদার আইডি থেকে, স্যার কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কোনো সমস্যা নাই। অনেশা, অনেশা ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি তুইও ভালো আছিস। সোয়াইদ, অনেকদিন পর। ইভানা, ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোরা সবাই জানিস আজ কি করব, তোদের সবার জানা আছে। আমরা আজ অসীম ধারা করব। আমরা এই ক্লাসটা করতে চেয়েছিলাম গত বুধবার। গত বুধবারে এই ক্লাসটা করার কথা ছিল, কিন্তু আমরা সেদিন বৃষ্টির কারণে, ঝড় বৃষ্টির কারণে ওই ক্লাসটা করতে পারি নাই। তো আজকে আমরা সেই ক্লাস করব, ঠিক আছে? আমার ক্লাস মিস করার কি আছে বলতো দেখি, ক্লাসেই তো আছি। মুরাল, আদাব মুরাল, আশা করি ভালো আছিস। তোদের বড় ভাইদের আজ পরীক্ষা হলো, জেনারেল ম্যাথ পরীক্ষা। একেবারে একটা, মানে সাধারণ, খুব সাধারণ প্রশ্ন হয়েছে, এবং এই প্রশ্নে আমার মনে হয় 100-তে 100 পাওয়া খুবই সহজ। তোরা চাইলে তোদের বড় ভাইদের প্রশ্নগুলো একটু চেক করে দেখতে পারিস, কেমন প্রশ্ন হলো, কেমন পরীক্ষা দিল তারা, আর তোরা কতটুকু পারিস সেটাও একটু চেক করে দেখতে পারিস, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই আছে, অনেকেই আছে। তাবাসসুম, তাবাসসুম আছে, ফাইয়াজ আছে। সবার নাম তো আসলে নেওয়া হয় না। আজ 7 নম্বর অধ্যায় হবে, কিন্তু ভুল ক্রমে স্লাইডে এইখানে একটা মিস্টেক হয়ে গেছে। ত্রিকোণমিতি হবে না, এটা হবে অসীম ধারা, ঠিক আছে? তাহলে এই অংশটুকু বাদ। তাহলে এখানে কি হবে? অসীম ধারা।
কই সবাই কই ক্লাসে আস, সবাই দ্রুত ক্লাসে আয়। ওকে, আমি শুরু করে দিই। হ্যাঁ, অসীম ধারা শুরু করব এখন অসীম ধারা শুরু করতে যাচ্ছি। তো সবাই একটু সিরিয়াসলি মনোযোগ সহকারে পড়ার জন্য খাতা কলম নেই, কারণ আজকে একটু নোট করতে হবে হালকা পাতলা, এবং এই নোটটা তোর কাজে লাগবে ভবিষ্যতে, এই জন্য নোটটা করবি। আজ আমরা খুব মামুলি মামুলি অঙ্ক করব, মানে একদম ছোট ছোট পানি পানি ম্যাথগুলো করব। এবং আমার মনে হয় যারা তোরা গত বছর ক্লাস 9-এ ধারার ম্যাথ করেছিস, তাদের জন্য কোনো ধারাই আসলে ধারা না, এখন সব ধারাই তোদের এখন হাত ছাড়া, মানে এই ব্যাপার নিয়ে কোনো টেনশন নাই তোর, এটা হাতের ময়লা। ঠিক আছে, তো আমরা এখন এই অসীম ধারাটা নিয়ে আলোচনা করব। কি থাকবে? অসীম ধারার বেসিক আলোচনা করব, সূত্রাবলী আলোচনা করব, গাণিতিক সমস্যা সমাধান করব। ঠিক আছে, গাণিতিক সমস্যার সব সমাধান হবে না আজকের ক্লাসে। এবং এর মধ্যে আমি আরেকটা কথা একটু বলে দিতে চাই, সেটা হলো আমরা এর পরে কোন চ্যাপ্টার শুরু করব সেটা একটা ভোটের মাধ্যমে করব। আমার ইচ্ছা আছে হয় 10 অথবা 11, যে কোনো একটা শুরু করব, হয় দ্বিপদী বিস্তৃতি অথবা কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি, যে কোনো একটা আমরা শুরু করব। তবে এটা আমি তোদের মতামতের ভিত্তিতেই শুরু করব। ঠিক আছে, দুইটাই প্রায় সমগুরুত্বপূর্ণ। আর ধারাটা আগে শুরু করার কারণ হলো এটা একটা ছোট্ট চ্যাপ্টার, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এই জন্য আমরা এটা আগে শুরু করলাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। এটা চ্যাপ্টার 7, অসীম ধারা। তাহলে আমরা শুরু করি। ধারা সম্পর্কে আমাদের অনেকের আইডিয়া আছে। ধারা বোঝার আগে আমরা একটু প্যাটার্ন সম্পর্কে আইডিয়া নেই। প্যাটার্ন জিনিসটা কি? প্যাটার্ন মানে হলো এমন একটা বৈশিষ্ট্য যেটার উপর ভিত্তি করে আমরা পরবর্তী বিষয়গুলো পর্যালোচনা করতে পারি। যেমন ব্যাপারটা একটু খেয়াল কর, আমি যদি এখানে ফার্স্টে লিখি, ধর আমি ফার্স্টে লিখলাম 2, তারপরে লিখলাম কমা দিয়ে 3, তারপরে লিখলাম 4, এরপরে কি হবে তোরা নিশ্চিতভাবে জানিস এবং তোরা বলে দিতে পারিস কি হবে এরপরে। এরপরে হবে 5, এরপরে কত হবে 6। এই যে পরের পদটা কি হবে সেটা তোরা বলে দিচ্ছিস, এটা নিশ্চয়ই কোনো না কোনো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বলে দিচ্ছিস। মানে এর ভেতরে একটা নিশ্চিত লুকায়িত একটা বৈশিষ্ট্য আছে যেইটা তোরা অনুধাবন করে ফেলছিস, রিয়েলাইজ করে ফেলছিস, আর সেই অনুযায়ী তোরা পরের পদটা বলতে পারতেছিস। এটাই মূলত প্যাটার্ন। ক্লিয়ার? তো আমি যদি আর একটা লিখি এরকমভাবে, মনে কর আমি আর একটা লিখলাম, সেটা হলো এরকম 4, এরপরেরটা লিখলাম 10, তারপরেরটা লিখলাম 16। তো এটা দেখেও তোরা নিশ্চিতভাবে এর পরে কত হবে সেটা বলতে পারবি। কেমন? খেয়াল করে দেখ, 4-এর পরে 10 মানে 6 বৃদ্ধি পেয়েছে, এবং 10-এর পরে 16 মানে 6 বৃদ্ধি পেয়েছে, তার মানে এর পরেরটা হবে 22। এই যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সামনে কি ঘটতে যাচ্ছে সেটা অনুধাবন করতে পারা বা বোঝা, এটাকে বলা হয় প্যাটার্ন। ঠিক আছে, আর এই প্যাটার্ন যাদের মধ্যে থাকে তারা ধারা বা অনুক্রম হয়। কথা ক্লিয়ার? প্যাটার্নটা যাদের মধ্যে নিহিত থাকে বা বিদ্যমান থাকে তারা হয় ধারা বা অনুক্রম। যেমন এই যে দুইটা জিনিস আমি লিখছি, এই দুইটা জিনিস হলো প্রত্যেকটাই অনুক্রম। কেন এটা অনুক্রম? কারণ এদের মাঝখানে কমা ব্যবহার করা হয়েছে, তাই এরা অনুক্রম। যদি আমি এদের মাঝখানে কি দিতাম, প্লাস বা মাইনাস চিহ্ন দিতাম, তখন সেটা হতো ধারা। তাহলে অনুক্রম আর ধারার মধ্যে পার্থক্য খুব বেশি নাই। অনুক্রম আর ধারার মধ্যে পার্থক্য হলো অনুক্রমের পদগুলোর মধ্যে কমা ব্যবহার করা হয়, আর ধারার পদগুলোর মধ্যে প্লাস বা মাইনাস চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এখন তোরা আমাকে জানা ধারা আর অনুক্রম এই ব্যাপারটুকু ক্লিয়ার কিনা। হ্যাঁ, প্লাস বা মাইনাস দিলে সেটা হবে ধারা, আর যদি কমা ব্যবহার করি তাহলে হবে অনুক্রম। যেমন আমি যদি এইটার মধ্যে প্লাস দেই, অর্থাৎ 4 যোগ 10 যোগ 16 যোগ 22, এরপরে প্লাস দিয়ে ডট ডট দিলাম, তার মানে এটা হয়েছে কি ধারা, এটা হলো একটা ধারা। হ্যাঁ, এটা হলো ধারা। আর উপরে যে দুইটা আছে এই দুইটা হলো অনুক্রম, কারণ মাঝখানে কি দেওয়া আছে, কমা দেওয়া আছে। এবার ধারা বা অনুক্রম কেন হয়? কারণ তাদের মধ্যে একটা প্যাটার্ন থাকে, এই কারণে এরা ধারা বা অনুক্রম হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে ধারা আর অনুক্রম আমরা বুঝতে পারছি আশা করি। এখন আমরা ধারা বা অনুক্রম যদি বুঝে থাকি তাহলে ধারার সূত্র যা হয় অনুক্রমের সূত্রও তাই হয়। দুইটার মধ্যে বেসিক পার্থক্য নাই, পার্থক্যটা শুধুমাত্র প্লাস আর কমাতেই। আমরা যেই সূত্রটা ধারার জন্য ব্যবহার করব সেটা অনুক্রমের জন্য ব্যবহার করতে পারবো। এবার ধারা তাহলে কয় ধরনের হয়? ধারা হয়
ধারা হয় দুই ধরনের। ধারাটা কয় ধরনের হয়? দুই ধরনের। ধারা যদি দুই ধরনের হয় তাহলে অনুক্রম হবে কয় ধরনের? দুই ধরনের। তাহলে ধারা হয় দুই ধরনের। একটা কি? একটা হলো সমান্তর ধারা, সমান্তর ধারা। আর একটা হয় গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। তাহলে ধারা হয় দুই ধরনের, একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। তো আমরা মূলত এই হায়ার ম্যাথের এই চ্যাপ্টারটাতে বা এই অনুশীলনীতে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখানে সমান্তর ধারা বলে কোনো কথা বা সমান্তর ধারা নিয়ে কোনো বিশেষ কোনো কাজ আমাদের এখানে নাই। আমরা এখানে মূলত গুণোত্তর ধারার সূত্র, গুণোত্তর ধারার বৈশিষ্ট্য বা গুণোত্তর ধারাগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আসি, একটা ধারা আবার সসীম ধারা হতে পারে, অসীম ধারাও হতে পারে। সমান্তর হোক আর গুণোত্তর হোক, একটা অসীম আর সসীমের ব্যাপারটা একটু অন্য কনসেপ্ট। মানে শেষ পদটা যদি আমার জানা থাকে তখন সেটা হয় সসীম ধারা, আর যদি জানা না থাকে তাহলে সেটা হয় অসীম ধারা। তাহলে আমরা যদি পরের স্লাইডে চলে যাই, পরের স্লাইডে এইখানে আমরা একটু ধারা সম্পর্কে একটু ধারণা নেই। মনে কর এইবার ধারাকে আবার দুই ভাগে ভাগ করলাম। ধারাটার দুইটা ভাগ হলো, একটা হবে সসীম ধারা আর একটা হবে অসীম ধারা। তাহলে সসীম ধারা আর একটা হবে অসীম ধারা। তো সসীম কোনটা আর অসীম কোনটা? মনে কর আমি লিখলাম 3 যোগ 5 যোগ 7 যোগ ডট 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 ডট। এটা কি শেষ হয়েছে? এটা শেষ পদ জানা নাই, তাই এটা হবে অসীম ধারা, এটা অসীম ধারা, ঠিক আছে? আচ্ছা, আর যদি আমি এইভাবে লিখি, 3 যোগ 5 যোগ 7 যোগ ডট ডট ডট, লাস্টে লিখলাম 99 বা 99। যেহেতু লাস্টের পদ কত, মানে পদ সংখ্যা আমি নির্দিষ্ট করে দিয়েছি, তাই এটা হবে সসীম ধারা। এটা কেমন ধারা হবে? সসীম ধারা। তাহলে ধারা দুই ধরনের, একটা হলো সসীম ধারা, একটা অসীম ধারা। তার মানে শেষ পদ জানা আছে কি নাই তার উপর ভিত্তি করে ধারা দুই প্রকার, একটা সসীম ধারা আর একটা অসীম ধারা। আর ধারাটা সমান্তর নাকি গুণোত্তর এটার উপর ডিপেন্ড করে ধারা দুই প্রকার, একটা সমান্তর আর একটা গুণোত্তর। তাহলে একসাথে যদি দুইটা ঘটে তখন সেটাকে আমরা বলতে পারি সমান্তর সসীম ধারা বা সমান্তর অসীম ধারা, গুণোত্তর সসীম ধারা বা গুণোত্তর অসীম ধারা, ঠিক আছে? তো এবার আমরা সমান্তর ধারা আর গুণোত্তর ধারা সম্পর্কে একটু আলোচনা করব। তাহলে এই হলো শেষ আছে কি নাই তার উপর ভিত্তি করে দুইটা ধারা হলো। এবার আসি সমান্তর ধারা। সমান্তর ধারাটা কি আসলে? সমান্তর মানে সমান অন্তর বা সমান পার্থক্য। সমান্তর, দেখ, সমান্তর এটাকে যদি আমরা ভাঙি, ভাঙলে দুইটা ওয়ার্ড পাই। কি পাই? সমান অন্তর। এই অন্তর মানে কিন্তু হার্ট না, এই অন্তর মানে হলো পার্থক্য। তার মানে সমান পার্থক্য। যেমন এই যে উপরে যে দুইটা ধারা লিখছি, উপরে যেটা লিখছি ওই একটা এক্সাম্পল দিয়ে আমি এখানে শেষ করতে চাই। এই যে ধারাটা, এইখানে প্রত্যেকটা পদের মধ্যে পার্থক্য আছে 2 করে। যেহেতু সমান পার্থক্য বা সমান অন্তর, তাই এই ধারাটা হলো সমান্তর ধারা। তার মানে উপরের এই ধারাটা হলো সমান্তর ধারা, সমান্তর ধারা, ঠিক আছে? এবার গুণোত্তর মানে হলো যদি একটা পদের সাথে একটা নির্দিষ্ট পরিমাণ গুণ করে তার পরের পদ পাওয়া যায়। যেমন আমি যদি একটা ধারা লিখি, যে ধারাটা হলো এইরকম 2 + 4 + 8 + ডট ডট ডট। এই যে ধারাটা আমরা দেখতে পাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো, এই 2 এর সাথে 2 গুণ করলে কত হয়? 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, 4 এর সাথে আবার 2 গুণ করলে কত হয়? 8 হয়। তার মানে এখানে প্রতিটি পাশাপাশি দুটি পদের ভাগফল সবসময় সমান। যেমন এই 8 এর পরে কত হতো বলো তো দেখি? 8 এর পরে হতো 16। তার মানে এইখানে প্রত্যেক দুটি পদের অনুপাত সমান, ভাগফল সমান। তাই এই ধারাটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। এখানে পাশাপাশি দুটি পদের ভাগফল সবসময় একই। পাশাপাশি দুটি পদের ভাগফল সব সময় বা সর্বদা একই থাকে,
একই থাকে। তাহলে এই ধারাটাকে আমরা কি ধারা নামে ডাকবো? এটা হলো গুণোত্তর ধারা। তার মানে এই টাইপের ধারাকে আমরা বলবো গুণোত্তর ধারা। ঠিক আছে? তাহলে এখন আমরা বলতে পারি যে এই যে সুতরাং 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 আমরা বলতে পারি কি, সুতরাং এই যে 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ ডট ডট, এইটা একটা কেমন ধারা? এটা একটা অসীম ধারা, একাধারে অসীম, এরপরে গুণোত্তর, এটা হলো গুণোত্তর ধারা। তাহলে এটা হলো অসীম গুণোত্তর ধারা। এই ধরনের ধারা নিয়ে মূলত আমাদের এই অধ্যায়টাতে কাজ। তাহলে আমরা এই অধ্যায়ে কি নিয়ে কাজ করব? অসীম গুণোত্তর ধারা নিয়ে। এখন আপনারা বলেন তো দেখি, অসীম গুণোত্তর ধারা এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো সমস্যা হলো কিনা? অসীম গুণোত্তর ধারা এটা কি ক্লিয়ার কিনা এখন বলেন? আমি একটু দেখতে চাই আপনাদের মতামত, যে অসীম গুণোত্তর ধারা পর্যন্ত আপনাদের কোনো সমস্যা আছে কিনা। আপনারা সবাই বুঝতে পারছেন তাই না? একটু জানান তো দেখি অল ক্লিয়ার কিনা। একদম একদম ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। সবাই বুঝতে পারছেন আশা করি, থ্যাংক ইউ। তাহলে অসীম গুণোত্তর ধারা আমরা বুঝতে পারছি, লিল্লাহি তাকবীর, পানি পানি। ওকে, থ্যাংক ইউ। চলেন এখন আমরা এই অসীম গুণোত্তর ধারার সূত্র নিয়ে আলোচনা করি। মনে করেন আমি আর একটা ধারা লিখলাম, আমি এখানে তাহলে একটা অসীম গুণোত্তর ধারা লিখলাম। ধারাটা হচ্ছে কি ধারা লিখবো বলো তো দেখি। ধরো প্রথম পদ দিলাম 1, কি হলো? ধরো প্রথম পদ লিখলাম 1, তারপরের পদ লিখলাম 1/2, তারপরের পদ লিখলাম 1/4, তারপরের পদ লিখলাম 1/8, এরকম একটা ধারা লিখলাম। তাহলে এই যে ধারাটা, এটা একটা অসীম গুণোত্তর ধারা। কেন বুঝলাম এটা অসীম ধারা? কারণ এটা শেষ পদ জানা নাই, মানে পৃথিবী যতদিন আছে এরকম ডট ডট ততদিন আছে, তাই না? তাই এটা একটা অসীম ধারা। এবার এটা গুণোত্তর কেমনে বুঝলাম একটু ভালো করে খেয়াল করো। একের সাথে যদি হাফ গুণ করো তাহলে এটা হাফ হয়। হাফের সাথে যদি আবার হাফ গুণ করো তাহলে 1/4 হয়। 1/4 এর সাথে যদি আবার হাফ গুণ করো 1/8 হয়, তাই না? তার মানে এইখানে হাফ, এটা হলো প্রত্যেক দুইটা পদের মধ্যে ভাগফল বা অনুপাত। ক্লিয়ার? আচ্ছা, অসীম গুণোত্তর ধারা বা গুণোত্তর ধারার ক্ষেত্রে এই যে প্রথম যে পদটা, এটাকে আমরা প্রথম পদ নামে জানি। প্রথম পদকে সবসময় আমরা এ দিয়ে প্রকাশ করব। প্রথম পদ সবসময় কি দিয়ে প্রকাশ করব? এ দিয়ে। এবার এই যে প্রত্যেক দুইটা পাশাপাশি দুইটা পদের পার্থক্য, এটাকে আমরা বলবো সাধারণ অনুপাত। কি বলবো? সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত ব্যাপারটা কিরকম? সাধারণ অনুপাতকে আমরা প্রকাশ করব আর দিয়ে। আর এই আরটা বের করব কেমনে? এটাকে আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে বের করতে পারি, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করে বের করতে পারি, চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ করে বের করতে পারি। মানে যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলেই সাধারণ অনুপাতটা আমরা পেয়ে যাব। তো আমি এইখানে মনে রাখার সুবিধার্থে সাধারণ অনুপাত বের করব এইভাবে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ করলে যেটা পাওয়া যাবে সেটাই হলো সাধারণ অনুপাত। ক্লিয়ার? সাধারণ অনুপাত আর। ওকে, তাহলে এখন আমরা এগুলো আগেই করেছো, আমি জানি তোরা আগেই করছিস এগুলো, এটা আমি জানি তোরা যে আগে করেছিস, তারপরেও আমি এটা করাচ্ছি কারণ তোরা সবাই অনেক হয়তো আগে করিস নাই। একটু ধৈর্য ধর, আমি এটা সর্বোচ্চ হলো আর 5 মিনিট আলোচনা করবো, 5 থেকে 7 মিনিট, এই বেসিকটুকু একটু দিতে দে। আচ্ছা, এখন এই সাধারণ অনুপাত যদি আর হয় আর প্রথম পদ যদি এ হয়, তাহলে কোনো ধারার n-তম পদ নির্ণয়ের সূত্রটা কি? আমরা একটু সূত্র নিয়ে আলোচনা করব, গুণোত্তর ধারার সূত্র বলি। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এখন? গুণোত্তর ধারার সূত্রাবলী। গুণোত্তর ধারার সূত্রাবলী।
তাহলে সূত্রাবলী হিসেবে আমরা প্রথমত শিখব হচ্ছে এটা, প্রথমেই শিখব যেটা সেটা হলো ধারার n-তম পদ, ধারার n-তম পদ, n-তম পদের সূত্র হলো ar⁴n-1। এখানে কিন্তু এই পাওয়ারটা n-1 শুধু r এর পাওয়ার, ঠিক আছে? তার মানে কি, যেমন আমি এই যে উপরে যে ধারাটা লিখছি সেই ধারার এই যে জিনিসটা 1/4, এটা কয় নম্বর পদ? এটা তো আসলে তৃতীয় পদ। তো তৃতীয় পদ মানে n এর মান 3। একটু খেয়াল করে দেখ, এই সূত্র দিয়ে আমি এই পদটা বের করতে পারতাম। কিভাবে পারতাম? এর জায়গায় বসাবো 1কে, প্রথম পদ এর জায়গায় বসালাম 1কে, ইনটু আর মানে তো আমরা বুঝেছিলাম যে এই 1/4কে 1/2 দিয়ে ভাগ করলে বা 1/2কে 1 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাই আর। তাহলে 1/2কে 1 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 1/2, এটা হলো আর এর মান। আর যেহেতু তৃতীয় পদ বের করতেছি তাই উপরে দিব 3 - 1। এখন একটু খেয়াল করতো, 1 কারোর সাথে গুণ আকারে দেওয়া লাগে? লাগে না। তার মানে থাকলো কি, হাফের পাওয়ার 3 - 1 করলে 2, দ্যাট মিনস 1/4। 1/2 এর স্কোয়ার মানে 1/4। এই দেখ তৃতীয় পদ যে 1/4 সেটা আমরা এই সূত্র দিয়েও বের করতে পারি। এই জন্য এটাকে বলা হয় ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র হলো ar⁴n-1। আমার সাথে সাথে এটা মুখস্থ করে ফেল। ধারার n-তম পদের সূত্র হলো ar⁴n-1। এবার ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র, ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র, প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn। সূত্রটা মুখস্থ রাখতে হবে। সমষ্টি Sn সমান কি? n সংখ্যক পদের সমষ্টি বলে Sn। তাহলে Sn সমান হলো a ইন্টু r⁴n-1 বাই r-1। এটা খুব সহজ একটা ফর্মুলা, r-1। এই ফর্মুলাটা আমরা তখনই ব্যবহার করব যখন r এর মান 1-এর চেয়ে বড়, r এর মান 1-এর চেয়ে বড়। একটু ভালো করে ফিল করলে বোঝা যায়, এই যে r না, r আগে আছে তার মানে r 1-এর চেয়ে বড়। এবার আরেকটা আছে, একই জিনিসের ফর্মুলা আরেকটা আছে, সেটা হলো a ইন্টু 1 - r⁴n বাই 1 - r। এটা ব্যবহার করব কখন? যখন r এর মান 1-এর চেয়ে ছোট। তবে সত্য কথা বলি, তোদেরকে যে আমি এইভাবে শিখালাম, এই দুইটা সূত্র আসলে একই সূত্র। বিশ্বাস না হলে উপর থেকে একটা মাইনাস কমন নে, নিচের থেকে একটা মাইনাস কমন নে, 2 মাইনাস ভ্যানিশ করে দে, এই নিচের সূত্রটা তৈরি হয়ে যাবে। দুইটার মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নাই। বেসিক্যালি যে কোনো পার্থক্য আছে এরকম কিচ্ছু না। জাস্ট আমরা মনে রাখার সুবিধার্থে, আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এই দুইটা ফর্মুলা আলাদা আলাদা করে লিখি এবং তোদেরকেও আলাদা আলাদা করে শিখাই, ঠিক আছে? তাহলে এই যে n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা মুখস্থ রাখতে হবে। ওকে, এবার চলে আসি। এবার এই কটা হলো নর্মাল ফর্মুলা। এবার আরেকটা জিনিস আছে, সেটা হলো অসীম ত্বক সমষ্টি। তো অসীম ত্বক সমষ্টির সূত্রটা কি? ধারার অসীম ত্বক সমষ্টি, ধারার অসীম ত্বক সমষ্টি S ইনফিনিটিভ সমান, এটা সূত্রটা হলো a/1 - r, a/1 - r। এটা হলো ধারার অসীম ত্বক সমষ্টি নির্ণয়ের সূত্র। এই হলো আমাদের সূত্র সব, এগুলো সব আমাদের সূত্র। এই কটা সূত্র আমরা কমপ্লিট করব। এখন অসীম ত্বক সমষ্টি মানে কি? চল অসীম ত্বক সমষ্টিটা একটু বুঝে আসি। অসীম ত্বক সমষ্টি মানে অসীম পর্যন্ত সমষ্টি। আমরা একটু পরের স্লাইডে যাই। এবার অসীম ত্বক সমষ্টি নিয়ে আমরা একটু ডিসকাস করব। অসীম ত্বক সমষ্টি, তাহলে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? অসীম ত্বক সমষ্টি। অসীম ত্বক সমষ্টি বা সাম আপ টু ইনফিনিটি, এটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এই যে অসীম ত্বক সমষ্টি বা সাম আপ টু ইনফিনিটি, এটা দ্বারা তোরা আসলে কি বুঝিস? দেখ, আমি দুইটা ধারা লিখব, এই দুইটা ধারা তোরা একটু রিয়েলাইজ করবি। দেখ, প্রথম যে ধারাটা আমি লিখতেছি সেটা হলো 1 + 2 + 4 + 8 + ... এই একটা ধারা। আর একটা আমি লিখতেছি সেটা হলো এইরকম
1+1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট ডট। এই দুইটা ধারার মধ্যে একটার অসীমতক সমষ্টি আছে বিদ্যমান বা বের করা যায়, আর একটার অসীমতক সমষ্টি বের করা যায় না। অসীম পর্যন্ত সমষ্টি বের করা যায় না, মানে অসীম পর্যন্ত পদগুলোর যোগফল বের করা যায় না। যেমন এই ধারাটার, এই যে ধারাটা আমি ফার্স্টে লিখছি, এটার অসীম পর্যন্ত সমষ্টি আমরা বের করতে পারি না। এটার অসীমতক সমষ্টি নেই, মানে বের করা যায় না। কিন্তু এইটার আছে, এটার অসীমতক সমষ্টি আছে, এটার অসীমতক সমষ্টি বিদ্যমান। আচ্ছা, কেন এটা বলতো দেখি, একটু রিয়েলাইজ করতে পারিস কিনা, একটু ভাবতো দেখি, একটু চিন্তা কর। দেখ এইখানে যে পদগুলো আছে সেটার দিকে একটু তাকা, ভালো করে একটু অ্যানালাইসিস কর, গুড অ্যানালাইসিস। ফার্স্টেরটা ছিল 1, তারপরেরটা তার দ্বিগুণ হয়েছে, মানে দ্বিগুণ, এরপরে আবার তার দ্বিগুণ হয়েছে, বৃদ্ধি পেল, এরপরেরটা আরও দ্বিগুণ হলো, বৃদ্ধি পেল। আচ্ছা, এরকম যদি বৃদ্ধি পেতেই থাকে, অসীম দূরে যে কত বড় হবে, কত বড় হবে, কত বড় হবে, এটা কি তুই ফিল করতে পারিস? এটা এত বড় হতে পারে যে আমরা এটা কখনো ক্যালকুলেট করতেই পারবো না। তার মানে যখন আমরা বুঝবো যে আমাদের এই কমন রেশিও বা অনুপাতটা, সাধারণ অনুপাতটা ক্রমান্বয়ে বৃদ্ধি করে দিচ্ছে, বড় করে দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে অসীমতক সমষ্টি বের করা যাবে না। ব্যাপারটা একটু বুঝিস। পক্ষান্তর এদিকে তাকা, একটু দেখ ব্যাপারটা এরকম। প্রথম পদটা আছে 1, এর পরের পদ হচ্ছে তার অর্ধেক। তার মানে কি, এইখানে এই একই সবচেয়ে বড় পদ, এর পরের পদটা হলো তার অর্ধেক, তারপরের পদটা তার অর্ধেক, তারপরের পদটা কি তারও অর্ধেক। তার মানে কি, তুই যদি একটা প্রথম ধর এই সাইজের একটা টাইলস নিলি, এবার কি করলি, তুই এই টাইলসটাকে কি করলি, অর্ধেক করে ফেললি। ফার্স্টে ছিল 1 পার্ট, এখন এটা 1/2, এটা 1/2, এবার তুই তার আবার অর্ধেক করলি। আবার ধর এই যে একটা টাইলস হাফ করছিলি, হাফটাকে নিয়ে তার অর্ধেক করলি, তাহলে এটা হবে 1/4। তুই তাকে আবার অর্ধেক করলি, তাহলে এটা হবে 1/8। এইরকম করে তুই ক্ষুদ্র করতে 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 যত বড় খুশি ক্ষুদ্র কর, ক্ষুদ্র করতে করতে একদম 0 বানায় ফেল, কোনো সমস্যা নাই। এবার সবগুলো যদি তুই যোগ করিস, 1 করিস, তাহলে কি আবার এই টাইলসটা ফেরত আনা সম্ভব না? তার মানে একটা জিনিসকে যখন ক্ষুদ্র করতে 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 অসীম পর্যন্ত ক্ষুদ্র করি, তখন সেই জিনিসটাকে আমি চাইলে আবার জোড়া লাগাতে 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 আবার ওই জিনিসটা বানাতে পারি। তার মানে এই ক্ষেত্রে অসীম পর্যন্ত সমষ্টি আমরা বের করতে পারি, কারণ এটা তো ক্ষুদ্র করা হচ্ছে। কিন্তু যদি একটা জিনিসকে তুই জোড়া দিতে দিতে দ্বিগুণ করতে থাকিস, তাহলে ওটা দ্বিগুণ করতে 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 এত বড় হয়ে যাবে, খানিক পরে আরও দ্বিগুণ আর করাই যাবে না, এত বড় হয়ে যাবে, তখন আমরা অসীমতক সমষ্টি বের করতে পারি না। তাহলে এখন কি মাথায় ঢুকলো? তার মানে আমরা কি এটুকু বুঝলাম যে অসীমতক সমষ্টি যদি বের করতে হয়, তাহলে আর এর মান, আমরা একটু নোট আকারে এটা লিখে রাখি, অসীমতক সমষ্টি বের করতে হলে আর এর মান একটা প্রকৃত ভগ্নাংশ হতে হবে। তার মানে নোটটা কি হবে, নোট অসীমতক সমষ্টি বের করতে হলে, অসীমতক সমষ্টি বের করতে হলে বা নির্ণয় করতে হলে আর এর মান কেমন হতে হবে, আর এর মান প্রকৃত ভগ্নাংশ হতে হবে, প্রকৃত ভগ্নাংশ হতে হবে, ভগ্নাংশ হতে হবে। ঠিক আছে, আর এর মানটা হতে হবে প্রকৃত ভগ্নাংশ। এই যে কথাটুকু আমি লিখলাম না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এই কথাটুকু তোরা একটু মনের মধ্যে ঢুকায় রাখ, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ওকে, এই অসীমতক সমষ্টি হতে হলে আর এর মান হতে হবে কি রকম ভগ্নাংশ,
প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, এই টাইমে কতজন স্টুডেন্ট উপস্থিত থাকবে এটা আসলে ফ্যাক্টর না, কারণ এটা অনেক সময় স্কুলের টাইম, অনেকের স্কুল থেকে এসে লাইভ ক্লাসে জয়েন করতে পারে না। তবে আমি বলবো সবাই যেন ক্লাসে অংশগ্রহণ করো, রিকোয়েস্ট করবো তোমাদেরকে। আচ্ছা, যাই হোক, তাহলে প্রকৃত ভগ্নাংশ হলে অসীমতক সমষ্টি আমরা বের করতে পারবো, আর না হলে পারবো না। এই জন্য অসীমতক সমষ্টি থাকার শর্ত হলো মডুলাস আর লেস দ্যান 1। মডুলাস আর লেস দ্যান 1 এটা হলো অসীমতক সমষ্টি থাকার শর্ত। তো এই কথাটা আবার কি এটা একটু বুঝি, আমরা এই কথাটা পরের স্লাইডে লিখি তাহলে। আচ্ছা, এইখানে আমরা একটু লিখে দেই অসীমতক সমষ্টি থাকার শর্ত। সেটা কি? অসীমতক সমষ্টি থাকার শর্ত অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে মডুলাস আর লেস দ্যান 1 হলে অসীমতক সমষ্টি থাকবে, হলে অসীমতক সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। ক্লিয়ার? এটা যদি হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে, অন্যথায় অসীমতক সমষ্টি থাকবে না। আচ্ছা, এখানে মডুলাস নিয়ে আবার অনেকের অনেক কাহিনী আসতে পারে, বা মাথায় এটা আকাশ ভেঙে পড়ার মতো হতে পারে। মানে এটা কেন করলাম, ধর আমি আরেকটা ধারা লিখতেছি, এই যে 1 মাইনাস 1/2 প্লাস 1/4 মাইনাস 1/8 প্লাস 1/16 মাইনাস ডট 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 ডট। এই যে একটা ধারা লিখছি না, এই যে ধারাটা, এটাও একটা অসীম গুণোত্তর ধারা, বাট এটা একটা এমন ধারা যার ক্ষেত্রে আর এর মান হচ্ছে, আর সমান হচ্ছে -12 ডিভাইড 1, দ্যাট মিন্স এটার মান -12। একটু বোঝার চেষ্টা কর, এখানে আর এর মান কিন্তু এখানে আর এর মান 1-এর চেয়ে ছোট, 1-এর চেয়ে ছোট। এখন তার মানে আমরা বলতে পারি মডুলাস আর কত হবে, তাহলে মডুলাস আরটা কত হবে, সুতরাং মডুলাস আর সমান মডুলাস হাফ, মডুলাস মাইনাস হাফ। মডুলাস এমন একটা জিনিস যার মধ্যে ঋণাত্মক দিলে ধনাত্মক রেজাল্ট পাওয়া যায়, আবার ধনাত্মক দিলেও ধনাত্মক রেজাল্ট পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে পাচ্ছি হাফ। ঠিক আছে, এই যে হাফ, এই যে হাফ পেলাম আমরা, এটা 1-এর চেয়ে ছোট, তাই অসীমতক সমষ্টি বিদ্যমান, অসীমতক সমষ্টি বিদ্যমান। এখন আমার কথা হচ্ছে, তোরা তো অনেকেই বলতে পারতি স্যার এইখান থেকেই তো আমরা বলতে পারতাম এটা 1-এর চেয়ে ছোট, মানে আর দেখেই তো বলতে পারতাম স্যার আর লেস দ্যান 1, এখান থেকেই তো বলতে পারতাম স্যার এইটা 1-এর চেয়ে ছোট, তাহলে কেন আবার মডুলাস আর বের করলাম? মডুলাস আর কি দরকার স্যার? ওইখান থেকেই তো বোঝা যাচ্ছিল স্যার ওইটা আর 1-এর চেয়ে ছোট, তাহলে ওইখান থেকেই বলে দিতাম অসীমতক সমষ্টি আছে। এবার আর একটা ধারা একটু দেখ, বোঝার চেষ্টা কর। আমি এবার একটা ধারা নিলাম, সেটা হলো 1 -2 প্লাস 4 -8 প্লাস 16 মাইনাস ডট 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 ডট। এইবার যে ধারাটা আমি নিয়েছি সেই ধারার ক্ষেত্রে আর সমান হলো -2 ডিভাইড 1, তার মানে এটা হলো -2। দেখ এইবার যে -2 আমরা পেলাম, এই -2, এই যে -2 এটা তো 1-এর চেয়ে ছোট, এটা কি 1-এর চেয়ে ছোট না বল? -2 কিন্তু এখানে 1-এর চেয়ে ছোট, কিন্তু এটার অসীমতক সমষ্টি নাই, এটার অসীমতক সমষ্টি বের করা যাবে না। একটু রিয়েলাইজ কর, কারণ কি? কারণ এই যে অংশটুকু, এই যে 2 চিহ্নটা বাদ দে, এই যে 2 এটা আসলে প্রকৃত ভগ্নাংশ না। এই 2 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, মানে দ্বিগুণ হয়ে হয়ে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে কি অসীমতক সমষ্টি বের করা যাবে? যাবে না। তো এটা কনফার্ম হতাম কিভাবে বা ক্লিয়ার হতাম কিভাবে? যদি আমি এখন মডুলাস আর বের করি। দেখ মডুলাস আর কি আসে, মডুলাস আর সমান মডুলাস -2। এইবার কিন্তু আমার রেজাল্ট আসতেছে শুধু 2, যেটা কিন্তু 1-এর চেয়ে ছোট না, নট লেস দ্যান 1। তার মানে অসীমতক সমষ্টি বিদ্যমান নয়, অসীমতক
সমষ্টি বিদ্যমান নয়, বিদ্যমান নয়। বল বুঝতে পারলে কিনা? ঠিক আছে না? ক্লিয়ার না? বোঝা গেছে? তার মানে আমরা অবশ্যই অসীমতক সমষ্টি আছে কিনা যাচাই করতে হলে মডুলাস আর ব্যবহার করব। মডুলাস আর দিয়ে আমরা অসীমতক সমষ্টি যাচাই করব। আর এর মান দিয়ে, আর এর মান একের চেয়ে ছোট হলে অসীমতক সমষ্টি থাকতেও পারে, নাও পারে। ওকে, একদম ভেঙে চুরে ক্লিয়ার করলাম। আমার মনে হয় তোরা এগুলো ছোটকালে করেছিলি, তারপর আবার একটু করলাম। এখন বল কোনো সমস্যা আছে কিনা, বল। জান্নাত ক্লিয়ার না? হ্যাঁ, ওই যে বললাম অসীমতক সমষ্টি বিদ্যমান কিভাবে বুঝবো। অসীমতক সমষ্টি বোঝার একমাত্র উপায় হলো আমরা যদি বুঝি বা রিয়েলাইজ করতে পারি যে আর এর মানটা, চিহ্নের ব্যাপারটা বাদ দে, আর এর মানটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা বুঝবো যে ওটার অসীমতক সমষ্টি বের করা সম্ভব। এই যে চিহ্নের ব্যাপারটা বাদ দিতে বললাম, এই জন্য আমরা ওই সময়ে ব্যবহার করি মডুলাস। মডুলাস বা পরমান ব্যবহার করে আমরা বলি যে মডুলাস আর যদি একের চেয়ে ছোট হয়, দ্যাট মিন্স এটার অসীমতক সমষ্টি বা সাম আপ টু ইনফিনিটি এক্সিস্ট করবে। আর যদি একের চেয়ে ছোট না হয় তাহলে সাম আপ টু ইনফিনিটি এক্সিস্ট করবে না। এখন তোরা যদি বলিস স্যার মডুলাসের মধ্যে মাইনাস হাফ দিলে কেমনে হাফ আসে, তাহলে এইবার কি বলবো বলতো দেখি। মডুলাস এমন একটা জিনিস যার মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক যাই দিস, শুধু অ্যাবসুলেট মানটাকে নেওয়া হবে, অর্থাৎ চিহ্নটাকে অ্যাভয়েড করা হবে। ঠিক আছে? এবার তারপরের কথা হচ্ছে এই মডুলাসের মধ্যে তোরে আগে ঢুকাইতে হবে, কারণ তোর মধ্যে যা নেগেটিভিটি আছে সেটা দূর করতে হলে আগে তোরে এই মডুলাসের মধ্যে ঢুকাইতে হবে। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। চল আমরা এখন অনুশীলনের ম্যাথ শুরু করে দেই। গাণিতিক সমস্যা বেসিক শেষ। মডুলাস নেওয়ার কি দরকার সেটাই তো এই যে এই স্লাইডে এতক্ষণ ব্যাখ্যা দিছি। দেখ কেন আমরা মডুলাস নিব। এই যে এইখানে দেখ, এই যে আর এর মানটা কিন্তু এখানে একের চেয়ে ছোট হয়েছিল, আর এর মান -2 কিন্তু একের চেয়ে ছোট, বাট এই ক্ষেত্রে অসীমতক সমষ্টি এক্সিস্ট করে না। কিন্তু যখন মডুলাস দিয়ে দেখলাম, মডুলাস আর নিলাম, মডুলাস আর দিয়ে তখন ক্লিয়ার হলাম যে এই -2 এটা মডুলাসের মধ্যে দিলে আসে +2, অর্থাৎ সেইবার আমরা বুঝতে পারি এটা একের চেয়ে ছোট না, তাই অসীমতক সমষ্টি থাকবে। ঠিক আছে? মানে শুধু আর এর মান দিয়ে জাস্টিফাই করাটা খুব টাফ হতো। ওকে না, আজকে সাধারণ গণিত পরীক্ষা হয়েছে। সাধারণ গণিত তো না, শুধু গণিত পরীক্ষা হয়েছে, আর উচ্চতর গণিত পরীক্ষার দেরি আছে। আজকের ক্লাস সন্ধ্যা মাগরিবের আজানের আগে শেষ করে দিব। চল এখন আমরা অনুশীলনের ম্যাথ করি, দেখি। এগুলো সব পানি পানি, হ্যাঁ, একদম কিউট কিউট ম্যাথ। সবগুলো একটু তাকায় দেখ কি বলছে। প্রদত্ত অনুক্রমের 10তম পদ, 15তম পদ এবং 8তম পদ নির্ণয় করো। তো 8তম পদ মানে একটা চলকের মাধ্যমে একটা সাধারণ রাশি বের করব। আর এই 10তম পদ আর 15তম পদ সেইখানে মানটা বসায় দিলেই কাজ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি 8তম পদ আগে বের করতে পারি তাহলে আমার 10তম পদ 15তম পদ বের করাটা খুবই সহজ কাজ। একটু দেখ এইখানে যে ধারাটা দেওয়া আছে বা অনুক্রম, এটা তো অনুক্রম ধারা না, এই যে অনুক্রমটা দেওয়া আছে 2 4 6 8 10 12, এটা দেখেই তোরা বুঝতে পারতেছিস এটা একটা জোড় সংখ্যার অনুক্রম, তাই না? এই যে জোড় সংখ্যার অনুক্রম, জোড় সংখ্যার অনুক্রমের সাধারণ রাশি বা জেনারেল টার্ম কি হয় তোরা জানিস? বলতো জোড় সংখ্যা কাকে বলে? জোড় সংখ্যা হলো যেই সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় তাদেরকে বলা হয় জোড় সংখ্যা। এই জন্যে জোড় সংখ্যার সাধারণ রাশি হলো 2n। ঠিক আছে? তাহলে 2n হলো জোড় সংখ্যার সাধারণ আকার। অর্থাৎ আমি যদি জোড় সংখ্যার nতম পদ বের করতে চাই সেটা হবে 2n। তাহলে এইবার বল জোড় সংখ্যার rতম পদ কত হবে? 2r, পেয়ে গেলাম rতম পদ। এবার বল 10তম পদ কত হবে? 10তম পদ হবে 2 × 10, 20। 15তম পদ কত হবে? 2 × 15, দ্যাট মিন্স 30। ঠিক আছে? ওকে ক্লিয়ার? ঠিক আছে। অনেকেই তোরা জানিস যে জোড় সংখ্যার সাধারণ আকার হলো 2r। এটা আমি তোদেরকে এর আগেও কয়েকবার বলছি।
একটু নোট আকারে এটা লিখে রাখ, নোট, জোড় সংখ্যার সাধারণ আকার বা সাধারণ রাশি, আমি আকারই লিখলাম, ঠিক আছে। সাধারণ আকার হলো 2n, কারণ এই 2n এমন একটা সংখ্যা যাকে 2 দিয়ে ভাগ করা যায়। একটু ফিল কর, তুই যদি এর নিচে একটা 2 দিস, 2 আর 2 একদম জয় বাংলা হয়ে যাবে, থাকবে কি শুধু n। তার মানে এটা একটা জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যার সাধারণ আকার হবে বিজোড় সংখ্যার সাধারণ আকার বা সাধারণ রাশি, এটা কত হবে রে? এটা হবে 2n - 1। একটু ভেবে দেখ, জোড় থেকে 1 বাদ দিলে কত হয়? কি হয়? বিজোড় হয়। যেমন 4 থেকে 1 বাদ দিলে কত হয়? 3, বিজোড়। 5 থেকে 1 বাদ দিলে, 6 থেকে 1 বাদ দিলে 5, এটা বিজোড়। তো আমরা 2n - 1 বা 2n + 1 দিতে পারি, বাট আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি বিজোড় জোড়ের আগে। এই জন্য আমরা মানে জিরোকে যদি আমরা জোড় কল্পনা করি, তাহলে এই জিরোটা পাওয়ার জন্য আমাকে n এর মান, মানে আমরা স্বাভাবিক সংখ্যা যদি শুরু করি n বিলংস টু n হিসেবে যদি আমরা নেই, অর্থাৎ এই যে n হলো আমাদের এইখানকার n, এই যে এই n, তো n এর শুরুটা কত থেকে? 1 থেকে। 1 2 3 ডট ডট ডট, মানে স্বাভাবিক সংখ্যার শুরু কত থেকে? 1 থেকে। তার মানে আমরা যদি 1 2 3 বসাই, তাহলে প্রথম খেয়াল করে দেখ, প্রথম যে সংখ্যাটা সেটা 1 পাওয়া যায় কিভাবে? এই যে এখানে দেখ, 2 × 1 2 × 1 - 1, দ্যাট মিনস 2 - 1 মানে কত? 1। তো প্রথম সংখ্যাটাকে 1 যদি কল্পনা করি, তাই আমরা 2n - 1 কে প্রেফার করি বেশি, অর্থাৎ 2n - 1 হচ্ছে বিজোড় সংখ্যার আইডিয়াল ফর্ম বা জেনারেল ফর্ম। তো ঠিক আছে, জোড় আর বিজোড়ের এই ব্যাপারটা একটু মাথায় রাখিস, এটা ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখন আমরা পরেরটা একটু দেখি। পরেরটা একটু খেয়াল কর, এটার কি হবে বলতো দেখি, একটু চিন্তা কর। এখানে কত আছে? 1/2। এর পরেরটা কি হবে? আমি যদি এই অনুক্রমটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে এটা 1/2। এরপরেরটা মূলত 2/2, মানে 1 না, 1কে আমরা 2/2 ভাবলাম। এরপরে কত আছে? 3/2। তাহলে এরপরেরটা আমরা ভাববো 4/2। 4/2 মানে 2। আমাদের এখানে সিস্টেম করে 2 দিয়েছে, ভাবছে আমরা বুঝবো না। তার মানে 2 মানে কি? 4/2। এবার ভাব 5/2। এইবার চলছে এরকমভাবে চলছে গাড়ি সিসিংপুরে। এবার বলতো দেখি, এই অনুক্রমের সাধারণ রাশি বা n তম পদটা কি হবে? একটু টেকনিক্যালি চিন্তা কর, দেখ সব জায়গায় নিচেই 2 ফিক্সড, নিচেই 2 আসেই। তাহলে নিচে যদি 2 থাকে, উপরে কি হবে? 1 2 3 4 5, এটা কেমন সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। তার মানে আমরা লিখতে পারি এটার n তম পদ হবে n/2, তাই না? যদি আমি প্রথম পদ বের করতে চাই, n এর মান 1 বসাবো, তাহলে 1/2। দ্বিতীয় পদ বের করতে চাইলে n এর মান 2, 2/2। এটা দিয়ে যে কোনো পদ বের করা যাবে। তার মানে এখন যদি তুই চাস r তম পদ বের করতে, সেক্ষেত্রে কি হবে? r তম পদ হবে r/2, আর ওই যে 15তম পদ হবে 15/2, আর কত? আর ওই যে 10তম পদ হবে 10/2, মানে 5। বাস, শেষ। এবার বল, এখানে আমার মনে হয় না সবগুলো তোদের করে দেয়া লাগবে, আমার বিশ্বাস এগুলো তোরা পারবি। এই যে অনুক্রমের n তম পদ, এখানে n তম পদ দেওয়া আছে, n এর জায়গায় খালি r বসাবি। r তম পদ কি হবে? 1/r × r + 1। এবার 10তম পদ কি হবে? 1/10 × 10 + 1, মানে 1/ কত হবে? 1/110, তাই না? একটু তাকায় দেখ, 1/10 × 10 + 1, 11 × 10, মানে 1/110। ওকে, এই যে একটা অনুক্রম, দেখ এদিকে একটু তাকা। এখানে কি আছে? 0 আছে, 1 আছে, 0 আছে, 1 আছে, 0 আছে, 1 আছে। এই অনুক্রমের সাধারণ পদটা বের করতে হবে, বা জেনারেল এক্সপ্রেশনটা বের করবি তোরা। এই 0 1 0 1 এই টাইপের কোনো কিছু থাকলে, তোদেরকে আমি একটা জিনিস শিখিয়েছিলাম এর আগে, জানি না তোদের মনে আছে কিনা। এটা হলো এইরকম হয়, 1 - -1 টু দি পাওয়ার, এইবার পাওয়ার দিব। এই যে 1 - -1, এইটুকু আমার মনে রাখতে হবে। এবার আমরা পাওয়ার দিয়ে যাচাই করব যে এইখানে কিভাবে এটা বের করা যায়। আচ্ছা, এবার যদি এটা মূলত মানে এইটা যদি আমরা 1 হয় বা 2 হয়, 1 হলে আমরা এখানে নিচে একটা 2 দিব, আর যদি 2 হয় তাহলে 2টা আর দেওয়া লাগবে না। এবার একটু চিন্তা কর, প্রথম পদটা কি আছে? 0 আছে। প্রথম পদটা কত আছে? 0 আছে। এর মানে আমি যদি এখানে 2n দেই, একটু ভাব, চিন্তা কর, এখানে যদি 2n দেই,
এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 2n দেওয়ার সাথে সাথে এই মাইনাসটা কি হয়ে যাবে, 2n মানে কি জোড় সংখ্যা, -1 পাওয়ার জোড় হওয়া মানে হলো মাইনাসটা শেষ, থাকে শুধু 1, তার মানে কি 1 - 1/2 মানে 0/2 মানে কত, 0। এবার ভাব, এবার যদি n এর মান 2 বসাই তাহলে কত হচ্ছে, n এর মান যদি 2 বসাই তাহলে কত হচ্ছে, n এর মান যদি 2 বসাই তাহলে কত হচ্ছে, 2 × 2 মানে কত, 4। তাহলে 4 যখন হচ্ছে তখন আবার কত হচ্ছে, 0 হচ্ছে। তার মানে আমরা যদি 2n বসাই পাওয়ারে, তার মানে খালি আমরা 0 পেতে থাকবো। 2n বসালে কি পেতে থাকবো, 0 পেতে থাকবো। এবার যদি আমরা 2n - 1 বসাই বা n - 1 বসাই, 2n দরকার নাই, ধর 2n আনলামই না, n - 1 বসা। এবার n - 1 যদি বসাস তাহলে এবার ভাব, n এর মান ফার্স্টে 1 বসালি, তো 1 যদি বসাস 1 - 1 কত হয়, 0। -1 এর পাওয়ার 0 হওয়া মানে কত, কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে তার মান 1। এবার তাহলে 1 - 1/2 মানে কত থাকে, 0 থাকে, প্রথমটা 0 পেলাম। এবার n এর মান 2 বসা, 2 - 1 মানে কত, 2 - 1 মানে হলো 1। তাহলে 1 পাওয়ার হওয়া মানে হলো এখানে -1 থাকবে, এই যে -1 এর পাওয়ার 1 মানে হলো -1 থাকবে। এবার চিন্তা কর, -1 আর এই -1 গুণ করলে কি হয়, 1 হয়, সরি প্লাস হয়। তার মানে 1 আর 1 যোগ করলে কত হবে, 2, 2/2 মানে কত, 1। ক্লিয়ার? তার মানে একটু ভেবে দেখ, আমি যখন 1 বসাচ্ছি তখন 0 পাচ্ছি, আমি যখন 2 বসালাম তখন 1 পেলাম, আমি আবার 3 বসাই, 3 বসালে কি হবে, 3 - 1 দ্যাট মিন্স কত, 2। তার মানে পাওয়ার জোড় হয়ে গেছে মানে মাইনাস ভ্যানিশ, তার মানে উপরে 0 নিচেই 2 মানে 0। তাহলে আমি এইখান থেকে কনফার্ম হয়ে গেলাম, n এর মান জোড় বসালে, n এর মান জোড় বসালে আমি পাচ্ছি 1, n এর মান বিজোড় বসালে আমি পাচ্ছি কি, 0। তার মানে এইটার সাথে একদম কারেক্টলি মিলে যাচ্ছে। আবার যদি ব্যাপারটা একটু উল্টো হতো, বলতো দেখি, ফার্স্টেরটা যদি 1 দিত, তারপরেরটা 0, তারপরে 1, তারপরে 0, তারপরে যদি আমার আবার 1 দিত, এইরকমভাবে চলতো, তাহলে কি হতো, এটা তোদের চিন্তা করতে দিলাম বাসায়, এটা তোরা চিন্তা করবি। এখানে শুধু পাওয়ারে চেঞ্জ আসবে, সব সেম থাকবে, শুধু পাওয়ারটা কি হবে, একটু চেঞ্জ হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরেরটা দেখ, এরপরেরটা কি আছে, আচ্ছা এটা বল তো, বুঝতে পারছিস কিনা একটু বল। ক্লিয়ার তো নাকি? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরে বাবা, অ্যাডভান্স পোলাপান, পরেরটাও বলে দিছে। ওকে, আচ্ছা এখন দেখ এর পরেরটা, এটা কি আছে একটু একটু দেখ, একটু তাকায় দেখ, উপরে সব 5, সব 5। এটাকে যদি আমি একটু সাজাই, ব্যাপারটা এরকম, 5/3⁻0, 5/3⁻1, 5/3⁻2। কেমনে আসলো বলতো দেখি। এই দেখ, 5 এর নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে। 1 মানে আমরা 3⁻0 ভাবতেই পারি। তো 1 এর পরিবর্তে 3⁻0 যদি ভাবি, তাহলে এটা 5/3⁻0। এরপরটা কত আছে, 5/3 মানে 3⁻1। এরপরটা আছে 5/9 মানে 3 স্কোয়ার। এই তিনটা পদ অ্যানালাইসিস করলে আমরা এটার এন টার্ম মানে জেনারেল টার্মটা আমরা বলে দিতে পারি। একটু তাকায় দেখ, উপরে সবগুলো সেম 5, তার মানে উপরে কত থাকবে, 5 থাকবে। এবার নিচেই থাকা 3⁻0, 3⁻1, 3 2, তার মানে আমরা 3 এর পাওয়ার হিসেবে n-1 নিলাম। কেন n-1 নিলাম? ফার্স্টে 3⁻0 আছে, কারণ আমরা তো n এর মান 1 থেকে শুরু করতেছি। ওই যে ওই সময় বলছিলাম n বিলংস টু n, n এর মান যদি 1 থেকে শুরু করি তাহলে এইখানে হবে 3⁻1 - 1 মানে 3⁻0। যখন দ্বিতীয় পদ বের করব তখন হবে 3⁻2 - 1 মানে 3⁻1। দেখ মিলে গেছে। তার মানে এবার তোরা বল, এইটার আরতম পদ কি হবে? এটার আরতম পদ হবে 5/3⁻r-1, আর 10তম পদ হবে 5/3⁻10-1 মানে 9, আর 15তম পদ হবে 5/3⁻14। ওকে খুকু, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ বুঝতে পারার জন্য। এই দেখ উপরে যা বোঝালাম না, এই যে এই জিনিসটা, এইটারই ফরম্যাটটা এখানে দিয়েছে, আর এইখান থেকে তোর পদগুলো বের করতে বলছে। এবার তুই n এর মান 1 2 3 এগুলো বসায় কয়েকটা টার্ম বের করবি।
বের করলে অনুক্রমটা পেয়ে যাবি। এবার তোর যেহেতু প্রশ্নে চেয়েছে শুধু 10তম পদ, 15তম পদ আর 8তম পদ, তাহলে তুই এর জায়গায় 10 বসাবি একবার, 15 বসাবি একবার, আর বসাবি আর একবার, কাহিনী শেষ, খেল খতম, দোকান বন্ধ। ঠিক আছে, আমার মনে হয় এই যে এইসব বিষয়গুলো এগুলো তোরা পারবি, এবং এগুলো অবজেক্টিভে যদি আসে আসবে, না আসে না আসবে, আমার মনে হয় না খুব বেশি আসবে। অবজেক্টিভ বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখবি খুব কম, রেয়ার এই টাইপের প্রশ্ন আছে। কিছু কমন প্রশ্ন আছে যেগুলো বারবার রিপিট হয় এবং বারবার আসে। এর মধ্যে এই যে এইখানে যে ইয়াটা আছে না, এই যে এই লাস্টেরটা, এই যে এই একটা আছে, এ একটা আসতে পারে, এই যে 5/3, এই যে উপরে যে আরেকটা দেখতে পাচ্ছিস খ নম্বরটা, এটাও আসতে পারে। ঠিক আছে, এই টাইপেরগুলো বেশি আসে, এছাড়া তেমন কোনো মানে রেয়ার, এই উপরেরগুলো খুব কমই আসে। ওকে, থ্যাংক ইউ। চল আমরা এখন পরের ম্যাথটা দেখি। আজকে তো সব পানি পানি ম্যাথ, এগুলো কি করাবো বলতো দেখি, এগুলো ম্যাথের মধ্যে পড়ে না। এই এক্সারসাইজের যে ম্যাথ সেটা হলো 12, 13 আর 12, এটা একটা 5 স্টার মানের ম্যাথ। 13 এটা একটা 7 স্টার মানের ম্যাথ। কয়টা দিলাম তা তো ঠিক নাই। আর কত আছে? এই দুইটা ম্যাথ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর এর সাথে রাখা যায় 11 নম্বরটা, অসীমতক সমষ্টি। এটা একটা 2 স্টার বা 3 স্টার মানের ম্যাথ ভাবতে পারিস। এছাড়া এখানে তেমন কোনো ম্যাথ নাই। এই এক্সারসাইজ চাইলে এক ক্লাসে শেষ করা সম্ভব, বা 2 ক্লাস ম্যাক্সিমাম, কিন্তু আমি তোদের জন্য এটার পেছনে সময় দিব 4টা ক্লাস। 4টা ক্লাস বলতে বোর্ড কোশ্চেন রাখবো এর মধ্যে, এবং এক ক্লাসে করাবো শুধু এমসিকিউ। ঠিক আছে, চল এখন আমরা এই ম্যাথটা একটু দেখি। বলছে একটি অনুক্রমের এনতম পদ ইউএন। এনতম পদ ইউএন মানে কি বলতো দেখি? এই যে ইউএন আসলে একটা নাম, এখানে ইউএন না থেকে অন্য নামও থাকতে পারতো, টিএন বলতে পারতো, এখানে পিএন বলতে পারতো, যা খুশি তাই বলতে পারতো। এনতম পদের মানটা মূলত কত? এনতম পদের মান হচ্ছে 1/n, এইটা হলো এনতম পদের মান। এখন 1 নম্বরে বলছে, কতে বলছে কি দেখ, কতে বলছে ইউএন যদি 10⁻⁵ এর চেয়ে ছোট হয় তাহলে এন এর মান কি রূপ হবে। তাহলে ইউএন সম্পর্কে আমাদের কি বললো? ইউ এর মান সম্পর্কে আমাদের কি বললো? ইউ এর মান হচ্ছে 10⁵ এর চেয়ে ছোট। ইউ এর মান, ইউএন এর মান আর কি 10⁻⁵ এর চেয়ে ছোট। তাহলে দেখ এটা একটু আমরা সলভ করি ক নম্বরটা। তাহলে আমাদের যা দেওয়া আছে সেটা হলো, দেওয়া আছে ইউএন সমান 1/n। আর প্রশ্ন মতে কি, প্রশ্নে কি বলছে? প্রশ্ন মতে ইউএন লেস দেন কত? ইউএন লেস দেন 10⁻⁵। এবার ইউএন এর জায়গায় আমি কি বসাতে পারি? 1/n বসাতে পারি, বসালাম। ইউএন এর জায়গায় 1/n, লেস দেন 10⁻⁵ মানে 1/10⁵। ঠিক আছে না? কোনো সমস্যা? নাথিং। অসমতার কিছু বৈশিষ্ট্য আছে। অসমতার গুরুত্বপূর্ণ 2টা বৈশিষ্ট্য হলো যে যদি কোনো ভগ্নাংশ থাকে, অসমতার উভয় পাশে যদি ভগ্নাংশ থাকে আর তাদেরকে যদি রিভার্স করি বা রিসিপ্রোকাল করি, উল্টায় দেই সহজ কথায়, তাহলে সেই ক্ষেত্রে অসমতার দিক পরিবর্তন হবে। লেস দ্যান থাকলে গ্রেটার দ্যান হবে, গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান হবে। এখন আমি যদি এইখানে উল্টায় দেই, উল্টায় দিলে এন চলে যাবে উপরে, 1 চলে আসবে নিচেই। 1 কি নিচে লিখবো? অবশ্যই না। তো যখন এই পাশে উল্টায় দিয়েছি ওই পাশে উল্টাতে হবে, তাহলে ওই পাশে হবে কি 10⁵। কিন্তু মামুর বেটা কি ঘটবে? লেস দ্যান ছিল আগে, যেহেতু উল্টায় দিয়েছি এখন এটা হবে গ্রেটার দ্যান। তাহলে আমাদের প্রশ্নে বলছিল এন এর মান কি রূপ হবে। দেখ প্রশ্ন কিন্তু বলে না এন এর মান কত হবে, কি বলছে? কি রূপ হবে। তাহলে এন এর মান কি রূপ হবে? এন এর মান 10⁵ এর চেয়ে বড় হবে। ঠিক আছে, এটাই হলো আমাদের ক এর অ্যান্সার। এবার খ নম্বরটা তোমরা নিজেরা বাসায় করবা। খ এটা তোমরা করবা, আমি মুখে মুখে বলে দিতে পারি এটার অ্যান্সার কি হবে। আগের বার লেস দ্যান ছিল তাই এখানে গ্রেটার দ্যান আসছে, এবার এখানে গ্রেটার দ্যান আছে, তাহলে এন লেস দ্যান কি হবে? এন লেস দ্যান 10⁵ হবে। বিশ্বাস না হলে বাসায় করে দেখো। এবার চলো পরেরটা কি বলছে দেখি। পরেরটা কি বলছে এইটা একটু বোঝার মতো ব্যাপার। বলছে ইউএন এর প্রান্তীয় মান এন যথেষ্ট বড় হলে সম্পর্কে কি বলা যায়, মানে এটা সম্পর্কে কি বলা যেতে পারে, কি বলা যেতে পারে। বলছে ইউএন এর প্রান্তীয় মান যথেষ্ট বড় হলে। চলো
ইউএন কি ছিল সেটা একটু দেখি। ইউএন কি ছিল বলো তো দেখি। ইউএনটা ছিল হচ্ছে 1/n। একটু দেখো তো, এন এর মান যদি আমি 1 বসাই, 1/1 মানে কত হয়? 1 হয়। এবার এন এর মান যদি আমি 2 বসাই, তাহলে 1/2 মানে হাফ হয়ে গেল। এন এর মান যদি আমি 2 এর পরিবর্তে আরও একটু বড় করি, মানে 10 বসাই, তাহলে কত হচ্ছে? 1/10। এবার এন এর মান আরও একটু বড় করলাম, 100 বানালাম, এন সমান 100 দিলাম, তাহলে কত হবে? 1/100। একটু খেয়াল করে দেখো তো, এন এর মান যত বড় হচ্ছে, এন এর মান যত বড় হচ্ছে, ইউএন এর মান তত ছোট হচ্ছে। এন যত বড় করতেছি, ইউএন তত ছোট হচ্ছে। এন এর মান প্রথম 1 ছিল, ইউএন 1 ছিল। এন এর মান একটু বড় করলাম, 2 করলাম, ইউএন হয়ে গেল হাফ। এন এর মান আরেকটু বড় করলাম, 10 করলাম, ইউএন হয়ে গেল 1/10। এন এর মান আরও বড় করলাম, 100 করলাম, ইউএন হয়ে গেল 1/100। এখন এন এর মান এরকম যদি বড় করতেই থাকি, আর ইউএন যদি এরকম ছোট হতেই থাকে, এন আমি বড় করতেই থাকলাম, এন বড় করতেই থাকলাম, আর ইউএনটা ছোট হতেই থাকলো। এন বড় হতে 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 কত হতে পারবে? এন এর প্রান্তীয় মান সর্বোচ্চ বড় হলে এটা হয়ে যাবে ইনফিনিটিভ। এন এর মান সর্বোচ্চ বড় হলে কত হয়ে যাবে? ইনফিনিটিভ। এবার বলো তো, ইউএন ছোট হতে 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 কোথায় আসবে, বা সর্বনিম্ন কত হতে পারে? একটু রিয়েলাইজ করে বলতে হবে, একটু চিন্তা করে বলো। কোনো ভগ্নাংশ কখনো একের চেয়ে ছোট হতে পারে না, ঠিক আছে? তাহলে এটা ছোট হতে 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 সর্বনিম্ন আসতে পারে 0-তে। তার মানে ইউএন সর্বনিম্ন কততে আসতে পারে? 0-তে আসতে পারে, আর এন সর্বোচ্চ ইনফিনিটিভ হতে পারে। তার মানে ব্যাপারটা এরকম যে এন এর মান অনেক বড় হয়ে গেলে ইউএন এর মান কি হয়ে যাবে? 0-র কাছাকাছি চলে আসবে, বা 0 হয়ে যাবে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, হ্যাঁ, অনেকে আমার আগে অ্যান্সার দিয়ে ফেলছো, 0 হয়ে যাবে। থ্যাংক ইউ বাব। এবার আমরা এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লিখবো? তাহলে ইউএন সমান এটা দেওয়া আছে, ইউএন যেহেতু এটা দেওয়া আছে, তাহলে আমরা এখন লিখতে পারি কি, যদি এন এর প্রান্তীয় মান, যদি এন এর প্রান্তীয় মান পর্যাপ্ত বড় হয়, বা এখানে যে কথা লিখছে সেই কথাও লিখতে পারো, কি বলছে? যথেষ্ট বড় হয়। তাহলে যথেষ্ট বড় হলে কি হবে? যথেষ্ট বড় হলে ইমপ্লাইজ দ্যাট, মানে অর্থাৎ এন টেন্স টু ইনফিনিটিভ। এই যে এই চিহ্নটাকে আমরা টেন্স টু মানে ইনফিনিটিভের কাছাকাছি হিসেবে ধরে নিলাম। এন টেন্স টু ইনফিনিটিভ হলে কি হবে? ইউএন সমান কি হবে? ইউএন সমান, এই যে এখানে সমান না ব্যবহার করে আসলে এখানেও টেন্স টু ব্যবহার করা উচিত, বাট আমরা এটাকে সমান ধরে নিতে পারি মনে মনে। 1/ইনফিনিটিভ, দ্যাট মিন্স এটা হয়ে যাবে 0। এটা হলো আমাদের অ্যান্সার। ক্লিয়ার? 1/ইনফিনিটিভ সমান অ্যান্সার, এটা আমরা 1/ইনফিনিটিভ সমান 0, এটা আমরা মনে রাখতে পারি। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 17 করাবো? 17 হলো জাফর স্যারের ম্যাথ, ওই ম্যাথ না করলেও চলবে। 17, আচ্ছা চলো এরপরে আসি। 11 নম্বর প্রশ্ন বলছে, প্রদত্ত অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। যারা এতক্ষণ ধরে ক্লাস করেছো তাদের কাছে আমার প্রশ্ন, এইখানে 5টা যে ধারা আছে, এই 5টা ধারার মধ্যে একটা ধারা আছে যেটার অসীমতক সমষ্টি পাওয়া যাবে না, দেখেই বোঝা যায়। সেটা কোনটা একটু বলো তো দেখি। এই 5টার মধ্যে একটার অসীমতক সমষ্টি নাই, আর বাকিগুলোর অসীমতক সমষ্টি আছে। এবার তোমরা আমাকে বলো দেখি, এই 5টার ভেতরে কোনটার অসীমতক সমষ্টি নাই? একটু তাড়াতাড়ি বলো, একটু তাড়াতাড়ি। ঘ, হ্যাঁ, থ্যাংক ইউ। যারা বলেছ ঘ নম্বরটার অসীমতক সমষ্টি নাই তারা একদম কারেক্ট বলেছো। কেন নাই এটা কিন্তু আমরা দেখেই বলতে পারি, রিয়েলাইজ করতে পারি। কিরকম ভাবে? এখানে আছে 1, এখানে আছে 2, এখানে আছে 4, এদের সাধারণ অনুপাত যেটা, সেটা আর এর মান হলো 2, আর এটা একটা প্রকৃত ভগ্নাংশ নয়, এটা প্রকৃত ভগ্নাংশ নয়, তাই এটা অসীমতক সমষ্টি পাবো না। এটার অসীমতক সমষ্টি বের করা যাবে না, কারণ এটা আর কয়েকটা পদ পরে, কত মানে এর পরে কি পদ আসবে সেটা বের করতে গেলেই
লুঙ্গি ছিঁড়ে যাবে। কথা কি বুঝছো? মানে এটা এত বড় হয়ে যাবে কিছুক্ষণ পরে, এটা মূলত এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা এত বড় হয়ে যাবে যে তুমি খুঁজেই পাবা না যে এর পরের পদটা কি হবে। এই জন্য এর অসীমতক সমষ্টিতে পড়ে থাক। এর মানে এর হয়তোবা তুমি 30 নম্বর পদও বের করতে পারবা না। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা এই যে এইখানে 4টা ম্যাথ আছে, 4টার ভেতর থেকে আমি 2টা করে দিব, আর তোমরা বাকিগুলো সব করবা। আমি কত করে দিব? খ করে দিব আর এই অঙ্ক করে দিব। যে এই দুটো দেখতে একটু খারাপ বিশ্রী, এই দুটো আমি করে দিব আর বাকিগুলো তোমরা করবা। এই যে ধারাটা, এই ধারাটার অসীমতক সমষ্টি আমাদেরকে বের করতে হবে। তবে শর্ত হচ্ছে অসীমতক সমষ্টি যদি থাকে, আগে যাচাই করে দেখতে হবে অসীমতক সমষ্টি আছে কি নাই। মনে আছে তো শর্তটা? মডুলাস আর লেস দ্যান 1 হলে অসীমতক সমষ্টি থাকবে, না হলে থাকবে না। তাহলে আমরা ধারাটা একটু লিখে ফেলি। তাহলে আমি করব কত? 11-র কত নম্বর যেন? 11-র খ নম্বর, 1/5 - 2/5 স্কোয়ার। প্রদত্ত ধারা, প্রদত্ত ধারা, ধারাটা কি আছে রে? ধারাটা আছে 1/5 - 2/5 স্কোয়ার, তারপরে প্লাস কত আছে? এরপরটা আছে হচ্ছে 4/5 কিউব, 4/5 কিউব, 4/5 কিউব মাইনাস 8/5 টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 অনেক ডট। এবার আমরা এই ধারার অসীমতক সমষ্টি আছে কিনা যাচাই করব। তবে একটু এটার ডেসক্রিপশন দিয়ে দেই। যা একটি অসীম গুণোত্তর ধারা, যা একটি কেমন ধারা? যা একটি অসীম গুণোত্তর ধারা। ঠিক আছে, প্রথম পদ এর সমান কত? প্রথম পদ এর সমান 1/5 সাধারণ অনুপাত আর সমান সাধারণ অনুপাত আর সমান কিভাবে বের করব? আমি বলছি যে পাশাপাশি যে কোনো দুইটা পদ ভাগ করলে সাধারণ অনুপাত পাওয়া যায়। তবে আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব। এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস সহ নিতে হবে, তাই না? তাহলে -2/5 স্কোয়ার ডিভাইড 1/5। আচ্ছা, এখন যদি আমরা ডিভাইড করি, আমি জায়গা সেভ করি, পাশে লিখলাম। এখন যদি আমরা আচ্ছা নিচেই করি, এখন যদি -2/5 স্কোয়ার এটা এইভাবেই রেখে দেই, 5 স্কোয়ারকে কেউ চাইলে এটাকে 25ও লিখতে পারো, 2/25 ইন্টু দাও। ইন্টু দিলে কি হবে? এই মামুর বেটা উল্টে যাবে, 5/1 হবে। এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে 5 দিয়ে 25 দিয়ে কাটলে কত থাকবে? 5 থাকবে। দ্যাট মিনস -2/5 এইটা হলো আমাদের আর এর মান। ভালো করে খেয়াল করো, আর এর মান হচ্ছে -2/5। অসীমতক সমষ্টি থাকবে কিনা সেটা যাচাই করব। যেহেতু আর এর মান পেয়ে গেছি, মডুলাস আর বের করা তো এখন কোনো ব্যাপারই না। সুতরাং মডুলাস আর সমান মডুলাস -2/5, আর এটার মডুলাস করলে থাকবে কত? ওই যে মাইনাসটা ভ্যানিশ, থাকবে শুধু 2/5। এই 2/5 এটা কি একের চেয়ে ছোট না বড়? 100% এটা একের চেয়ে ছোট। উপরে ছোট, নিচেই বড়, তার মানে উপরেরটা ছোট মানেই এটা পুরোটাই ছোট একের চেয়ে। তাহলে এটা লেস দ্যান 1। যেহেতু এটা লেস দ্যান 1, তার মানে অসীমতক সমষ্টি বিদ্যমান, তাই না? তার মানে আমরা কথাটা এইভাবে লিখব, যেহেতু মডুলাস আর লেস দ্যান 1, সুতরাং অসীমতক সমষ্টি বিদ্যমান। অসীমতক সমষ্টি বিদ্যমান। যেটার বিদ্যমান হবে না সেটাকে লিখব বিদ্যমান নয়। তাহলে আমরা এখন অসীমতক সমষ্টি যেহেতু বিদ্যমান, তাহলে নির্ণয় তো করে দেওয়াই লাগবে, না হলে তো মাইন্ড করবে মামুর বেটা। তাহলে আমরা এখন অসীমতক সমষ্টিটা পাশে বের করে দেই। ঠিক আছে, তাহলে সুতরাং অসীমতক সমষ্টি এস ইনফিনিটিভ সমান, সূত্রটা মনে আছে না? a/1 - r। দেখ ভালো করে খেয়াল কর, a/1 - r মডুলাস আর কিন্তু না, a/1 - r। ওকে, এর জায়গায় কি বসাবো? এর জায়গায় বসাবো a এর মান কত? ওই যে 1/5 দিলাম, 1/5 বসাই বাই 1 মাইনাস। বিশ্বাস কর, তোদের মধ্যে অনেকেই ভুল করে এখানে মডুলাস আর এর মান বসাবে, কিন্তু এখানে কি মডুলাস আর বসানো উচিত? আমাদের সূত্র তো হচ্ছে 1 - r, তো কেন তুই মডুলাস আর বসাবি? ভাই চিকন লাস নাই, মডুলাস আছে। চিকন লাস ভাই মডুলাস না তো মডুলাস। ও আচ্ছা, বাংলা বলে তো ভাই। আচ্ছা আচ্ছা, অশিক্ষিত।
ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এবার আর এর মান বসাবো। আর এর মান কিন্তু এই যে -2/5, অবশ্যই -2/5 বসাতে হবে। তার মানে আমাদের ব্যাপারটা এরকম -2/5। ওকে, তাহলে উপরে আছে 1/5। আর এইবার বল মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে, মানে 1 + 2/5। আর গত কয়েক বছর ধরে আমি এটা শিখাচ্ছি, 1-এর সাথে যোগ করতে হলে টেনশনের কোনো কারণ নাই, একবারে ডিরেক্টলি লিখবি 1/5/5 আর 2 যোগ করলে 7 হয়, 7 উপরে নিচেই 5। এটাও আমি বহুবার শিখিয়েছি, যদি হরে দুইটাই সেম থাকে তাহলে দুইটা হরকে বুলডোজার মেরে উড়াই দিবি, থাকবে কি শুধুমাত্র 1/7। দ্যাট মিনস 1/7 ইজ দ্য অ্যান্সার। ইয়েস ইয়েস ইয়েস। বল বিলকি জিলকি ম্যাথ বুঝছিস? এটা কোনো ম্যাথ? এসব ম্যাথ নিয়ে আসছে সামনে, এ তো আমার যে বাচ্চা জন্মায় না সেও পারে। তুই বল এই ম্যাথ আমার করতে দিছে? করবো না এই ম্যাথ, এই ম্যাথ সাকিব স্যারও পারে। চল এরপরে ভাব নিয়ে লাভ নাই, পরের ম্যাথ করি চল। ওকে, নেক্সট ম্যাথ। এটা কি বুঝছিস না? ডান, ওকে ওকে, থ্যাংক ইউ। এবার এই যে এইখান করবো, এইখান এই যে অঙ্গ নম্বরটা, আর বাকি যে কটা আছে সে কটা নিজ দায়িত্বে তোরা HW করবি। এটা হলো তোদের আপন HW, বাসার ডাব্লু, ঠিক আছে? এই HW যে না করবে সে হিরো আলমের বন্ধু আর বান্ধবী, ঠিক আছে? HW অবশ্যই করবি, আবার সাবমিটও করবি। যেটা সাবমিট করবি না সেটা হলো জায়েদ খানের ফ্যান। আচ্ছা, এবার এই ম্যাথটা একটু আমরা একটু দেখে নেই, ধারাটা একটু দেখে নেই। ধারাটা কি আছে? হাফ -1/4 +1/8 -1/16। তো ধারাটা একটু দেখে নিলাম, তাহলে আমরা একটু লিখে ফেলি প্রদত্ত ধারা। এবার আমি সাদা কালার নিব, কারণ আমার সাদা মনে কোনো কাদা নাই, নামাজের আগে ক্লাস শেষ করব, ঠিক আছে? তাহলে এই যে অঙ্গ নম্বরটা আমরা শুরু করলাম। আচ্ছা, তাহলে এটা কি রে? প্রদত্ত ধারা, প্রদত্ত ধারা কি আছে বলতো? ধারাটা ফার্স্টে ছিল 1/2, তাই না? তারপরে ছিল +-1/4, তারপর কি ছিল +1/8, তারপরে ছিল +-1/16। আমি কি ভুলভাল লিখছি নাকি, না সঠিক লিখেছি রে? একটু জানাতো আমারে। ঠিক লিখেছি মেবি, হ্যাঁ 1/2 +-1/4। ওয়াও, তাহলে এখন আমরা এখানে একটা প্লাস দিয়ে ডট ডট দিয়ে দিলাম। তাহলে এটা একটা অসীম গুণোত্তর ধারা, এটা বোঝাই যাচ্ছে। উপরে সব 1 আর নিচে হলো 2, 4, 8, 16, যা একটি অসীম গুণোত্তর ধারা, যা একটি অসীম গুণোত্তর ধারা। তাহলে ঠিক আছে, প্রথম পদ এর সমান কত? প্রথম পদ এর সমান 1/2। সাধারণ অনুপাত আর সমান কত? সাধারণ অনুপাত আর সমান হচ্ছে ওই যে মাইনাস সহ লিখবো, ঠিক আছে? -1/4। তোরা চাইলেই ধারাটাকে পাশাপাশি দুই চিহ্ন ক্যালকুলেট করে ধারাটার প্যারালাইজড ফর্ম থেকে বা অসুস্থ অবস্থা থেকে সুস্থ অবস্থায় আনতে পারিস। যদি নাও আনিস কোনো টিচার মাইন্ড করবে না, আর মাইন্ড করলে কিচ্ছু করার নাই। তাহলে -1/4 ডিভাইড কি হবে? 1/2। ভাগ করলে থাকবে কত রে? একবার আমি লিখতে চাই, এটা ভাগ করলে কত থাকবে? -1/2 থাকবে। আশা করি তোরা বুঝতে পারছিস, ঠিক আছে? অসীমতক সমষ্টি আছে কিনা যাচাই করতে হলে সবসময় মডুলাস আর বের করতে হবে, এটা কনফার্ম। মডুলাস আর না বের করে তুই অসীমতক সমষ্টি আছে কিনা এটা বলতে পারবি না। বলতে পারবি শুধুমাত্র মাথা দিয়ে বা দিমাগ দিয়ে, বুদ্ধি দিয়ে, কিন্তু সেটা তো আসলে একটা ফর্মাল ওয়ে না। ফর্মাল ওয়েতে করতে গেলে কি হবে? মডুলাস আর দিয়ে যাচাই করে দেখাতে হবে। আচ্ছা, এখন আসি আমরা, তাহলে আর এর মান পেয়ে গেছি। তাহলে সুতরাং কি হবে? সুতরাং মডুলাস আর সমান কত? মডুলাস -½ মানে হলো শুধু হাফ, দ্যাট <1। তার মানে অসীমতক সমষ্টি বিদ্যমান। সুতরাং অসীমতক সমষ্টি বিদ্যমান, অসীমতক সমষ্টি বিদ্যমান। ওকে, এবার অসীমতক সমষ্টি বের কর। সুতরাং অসীমতক সমষ্টি এস ইনফিনিটিভ সমান a/1 - r। এর জায়গায় মান বসা মামুর বেটা কত? এর মান হলো 1/2।
1/2 by 1 minus 1/2. Wow, sweet. 1/2 by 1 minus 1/2, খুব সহজ। উপরে আছে কত 1/2, লিখলাম 1/2, নিচে 1 থেকে 1/2 বাদ দিলে আবার 1/2, 1/2 ডিভাইড বাই 1/2 মানে হলো 1। So sweet, that's the answer. ওকে, এই জাস্টিন রবিবার আবার কে? আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। ওরে, এখন মিস্টেক হয়ে গেছে, বলতো দেখি। আর এর মান কি ছিল? -1/2, তার মানে এখানে একবারে +1/2 হবে, বুঝছিস? এবার এখানে কত হবে? 3/2। এবার কিন্তু 1 লেখা যাবে না, বল। তাহলে এবার কি লিখতে হবে? 1/2 ইন্টু উল্টে গেলে 2/3। এবার এটা কাটা, দ্যাট মিনস 1/3। এটা হবে অ্যান্সার। দেখছিস, তোরা আমার ভুল ধরিস নাই, এটা হলো আমার অ্যান্সার। ঠিক আছে না? ওকে, একদম কারেক্ট, একদম কারেক্ট, একদম ঠিক আছে। হ্যাবিচুইট ব্যাপার স্যাপার। চল এরপরে দেখি। তাহলে অসীমতক সমষ্টি আশা করি তোরা পারবি। এইবার এই যে 12 নম্বরের যে ম্যাথ, হ্যাবিচুইট ম্যাথ, এই ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ। কিছুক্ষণ পরে আজান দিবে, তাই আমি এই ম্যাথ এখন শুরু করব না, এটা নেক্সট ক্লাসে করব। ঠিক আছে? এই ম্যাথ এখন করালে তোদের মাথায় একটু হালকা পেইন হবে। এই ম্যাথটা আমরা পরের ক্লাসে করব, কারণ ম্যাথটা অনেক সহজ, বাট এই ম্যাথটায় ভুল করার সুযোগ অনেক বেশি। ঠিক আছে? তাহলে এটা আমরা পরের ক্লাসে করব, আরাম করে একেবারে প্রথম এই ম্যাথটা করব। পরের ক্লাসে একেবারে প্রথম এই ম্যাথটা করব। ওকে, এটা হচ্ছে আমাদের পরের ক্লাসের কাজ। তাহলে এটা যদি পরের ক্লাসে কাজ হয়, তাহলে আজকে আর কি করব? কিচ্ছু করব না, আজকে এই পর্যন্ত শেষ করে দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।